যারা ডিপ্লোমেসি ভিসা নিয়ে আছেন তাদের কথাটা বাদ দিয়ে যারা অবৈধভাবে এখানে বসবাস করছেন তাদের চিহ্নিত করুন এবং পাকিস্তানে ফেরত পাঠান। আমার ঘড়ির মোড়ে দাঁড়িয়ে এই ধরনেরই একটি সমাবেশ ধর্ণা হয়েছে। সেই ধর্ণা থেকে আমরা আপনাদের সামনে বলেছিলাম যে বিনা যুদ্ধে একটা ভারত দখলের চক্রান্ত চলেছে। আর সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন অন ইন্ডিয়া, যারা একদিন ভারতবর্ষকে নাপাক বলে, অপবিত্র বলে, যারা একদিন ভারতবর্ষকে দারুল হার্ট বলে দেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন যে মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। যে বামপন্থীরা দীর্ঘ 34 বছর ধরে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ছিলেন, সেদিনের অবিভক্ত কমিউনিস্ট পার্টি 47 সালের আগে ব্রিটিশারকে যে প্রস্তাব দিয়েছিলেন যে শুধু ভারত পাকিস্তান তৈরি করলে চলবে না, ভারতবর্ষকে 28টা টুকরে ছোট ছোট করে ভাগ করে দিতে হবে, তারপরে ডমিনিয়ন স্ট্যাটাস তাদের হাতে তুলে দিতে হবে। যারা দ্বিজাতি তত্ত্বের সমর্থক ছিলেন, যারা সেদিন দাঁড়িয়ে पहले पाकिस्तान देना पड़ेगा तभी भारत স্বাধীন হবে সমর্থক ছিলেন, যারা বলেছিলেন যে পাকিস্তানের বাস্তবতা ভারতবর্ষকে মেনে নিতে হবে, এটাই এই যুগের দাবি। আজকে সেই বামপন্থীদের 34 বছরের রাজনীতি আপনারা দেখেছেন। কিন্তু সেদিনও আমরা যে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভয়াবহ দিন অপেক্ষা করছে, সমস্যা শুধু কাশ্মীরে নয়, সমস্যা শুধু জম্মুতে নয়, সমস্যা শুধু পাঞ্জাবে নয়, সমস্যা শুধুমাত্র গুজরাটের উপকণ্ঠে নয়, এই সমস্যা তৈরি হবে পশ্চিমবঙ্গে। কারণ জেহাদির মানসিকতার মৃত্যু হয়নি। মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়েছিল। শ্রীমতী গান্ধী ছিলেন দেশের প্রধানমন্ত্রী। বিজেপি কোন বিরোধিতার রাজনীতিতে চাইনি। সেদিন প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী করেছিলেন, আজকে দেশের এই সংকটের সময় আজকে শ্রীমতী গান্ধী দেবী দুর্গাকে এগিয়ে আসুন, আমরা তাদের সমর্থন করব। দেবী দুর্গাকে যেমন বিভিন্ন অস্ত্র দেবতারা তুলে দিয়েছিলেন, ভারতবর্ষের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল আজকে প্রধানমন্ত্রীর পাশে ইস্যুতে দাঁড়াবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। বাংলাদেশের সামরিক বাদশাহের পর বাংলাদেশের এই বিশৃঙ্খল অবস্থা তৈরি হবার সময় প্রথম ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরি আজকে সেটাকে পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হলো। আজকে নিরপরাধ মানুষের উপরে গুলি চলেছে। মানুষের ধর্ম জিজ্ঞেস করে করে তাদের উপরে গুলি চালাচ্ছে কারা? যারা বিশ্বাস করে যে ভারতবর্ষটা দারুল হার্ব, ভারতবর্ষটা যুদ্ধভূমি, এটাকে দারুল ইসলামে পরিণত করতে হবে। কিন্তু আমরা যে দেশে বসবাস করি, একমাত্র সেই পুরো দেশের রোহিঙ্গারা হচ্ছে ওয়েলকাম গেস্ট। আজকে যে অবস্থা আপনারা মুর্শিদাবাদে দেখলেন, যদি মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যের বিরোধিতা করতেন, যদি মুখ্যমন্ত্রী সেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ওই ফিরাজ সুরাবর্তী হাকিমের দাওয়াতে ইসলামের বিরোধিতা করতেন, সেদিন যদি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের আরেকজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি প্রকাশ্যে বলেছেন বিধানসভার চত্বরে দাঁড়িয়ে हम तो हमारा तो नहीं, अभी हम तो हमारा छह होने का समय आ गया है, আজকে তার বিরুদ্ধাচরণ করতে এবং সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে ঈদ উল ফিতরের মধ্যে বলছেন চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের সঙ্গে আছি, ওয়াকফ বিলকে আমি পশ্চিমবঙ্গে লাগু করতে দেব না, আমি সিএ করতে দিইনি, আমি এনআরসি করতে দিইনি, আমি কে কে ছিছি করে সরিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গ থেকে। আপনারা নির্ভয় থাকুন,
ওই গন্ধা ধর্মের কোন প্রতিনিধি আপনাদের উপরে কেউ আঙুল তুলে দেখাতে পারবে না। আজকে এই পরিস্থিতি তৈরি করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে। আজকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কারণে আগুন জ্বলেছে গোটা মুর্শিদাবাদ জেলায়, আক্রান্ত হয়েছে হিন্দুরা। যারা মারা গেছেন তাদের কি অপরাধ ছিল? যারা কোন মসজিদে পাথর ছুঁড়েছে, যারা মারা গেছে তাদের কোন অপরাধ ছিল? তারা কি ওয়াকফ নিয়ে কোন মিছিল করেছিল? যারা মারা গেল, যাদের উপরে আক্রমণ করা হলো, যাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, তাদের একমাত্র কারণ হলো তারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছে। যে ধর্মে জন্মগ্রহণ করলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় এরা দুর্ভাগা, এরা ধর্মান্তকরণের প্রয়োজন আছে। আজকে আমরা তাদের জন্য এই অবস্থায় এসে পৌঁছেছি। এই যে হুগলি জেলা মাত্র কয়েক বছর আগে ইমামবাড়া থেকে আমাদের এখানে উপস্থিত আছেন একজন উকিল, আজকে সেই আইনজীবীর একক প্রচেষ্টায় 6 জন পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অনুপ্রবেশ সর্বস্তরে চলেছে। বিভিন্ন স্কুলে ভর্তি করানো হচ্ছে স্থানীয় টিআইদের সহযোগিতায়। পুলিশের চাকরি থেকে শুরু করে ফুটপাত দখল পর্যন্ত এক শ্রেণীর মানুষ সংঘবদ্ধ ভাবে আজকে অস্থিরতা তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গের মাটিতে। এই হুগলি জেলার মাটি, এখানের মাটি বহু মানুষের পদস্পর্শে ধন্য। এই হুগলি জেলায় বহু মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। এই হুগলি জেলা ভেঙে হাওড়া জেলা তৈরি হয়েছে। এর অস্তিত্ব, এর প্রাণের স্পন্দন, এই জেলার ইতিহাস কলকাতার থেকে অনেক এগিয়ে। তাই এই জেলার মানুষকে চিন্তা করতে হবে যে আজকে যে পশ্চিমবঙ্গ তৈরি করেছেন তিনি ওপার বাংলার কোন ব্যক্তি ছিলেন না, তিনিও ছিলেন এই হুগলির মানুষ, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। আজকে হুগলির মানুষ রামমোহন, আজকে তার ভিটেতে, রামমোহন রায়ের ভিটেতে আজকে সেখানে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলনের জন্য একজন সংখ্যালঘু বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হলো। পুলিশ সেখানে কোন ব্যবস্থা নিতে পারল না। আজকে বাবা ডোমিনের জায়গা, সেখানে ব্রিজ তৈরি হবে, রেলের ট্র্যাক তৈরি করার সমস্যা তৈরি হয়েছে। পুলিশ রাজি, রেলের কর্তৃপক্ষ রাজি, উন্নয়নে ব্যাঘাত ঘটিয়ে দিয়েছেন। এই মহামান্য ডিএম সাহেব তিনি বসে আছেন, তিনি সাহেব অবশ্য, তিনি আজকে মিটিং ডাকছেন না। আর তার কারণে অচল অবস্থা তৈরি হয়েছে হুগলির উন্নয়নের ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে 43টা রেলের প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে স্টল হয়ে গেছে 43টা রেলের প্রজেক্ট। জমি অধিগ্রহণ করা যাচ্ছে না, কারণ জমি অধিগ্রহণ করতে গেলে অন্য কাউ উচ্ছেদ করতে হবে, সংখ্যালঘু ব্লক ভোটে আঘাত রাখবে। আপনারা সিঙ্গুরের আন্দোলন দেখেছেন, সিঙ্গুরের কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি ফসল ফেরত পায়নি। একটা শিল্প সম্ভাবনার মৃত্যু হয়ে গেছে সিঙ্গুরকে কেন্দ্র করে, যেটা একটা অটোমোবাইল হাব তৈরি হতে পারত, সেখানে যে শ্মশান স্তব্ধতা বিরাজ করছে। হুগলি জেলার কেন্দ্রীয় সড়ক পরিকল্পনা যে আছে, জমি জোটে আটকে গিয়েছে। আজকে কেন্দ্রের সরকার চাইছে এই জেলার সার্বিক উন্নয়নের জন্য। আজকে কেন্দ্র সরকার চায় হুগলিতে শিল্পায়ন হোক, কিন্তু বর্তমানে সরকার তারা এখন মত্ত হয়ে গেছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সমাজকে টুকরো করে 30% ব্লক ভোট নিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং পাকিস্তানের যারা অনুপ্রবেশকারী আছে, যারা ভারতবর্ষের মাটিতে বসে বিভিন্ন জঙ্গি মডেলকে অপারেট করছে, যারা নিঃশব্দে হুগলি জেলায় র্যাডিক্যালাইজেশন চালাচ্ছে। হুগলি জেলার একজন মেয়ে আজকে তাকে অন্য ধর্মে দীক্ষিত করে তাকে জঙ্গি সংগঠনের রিক্রুটমেন্টের কাজে লাগিয়ে দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সুমোটো কোনো অ্যাকশন বর্তমানে পুলিশ গ্রহণ করতে পারেনি। আমাদের এই ধর্ণা প্রতীকী ধর্ণা, আমাদের এই অবস্থান প্রতীকী অবস্থান
আমরা এখানে কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে আসিনি। আমরা শুধুমাত্র বিজেপির পতাকা নিয়ে আন্দোলন করছি বলে শুধু বিজেপির কথা বলতে আসেনি। আমরা আবেদন জানাচ্ছি সমস্ত বামপন্থী মানুষজনের কাছে, আবেদন করছি তৃণমূল কংগ্রেসের কর্মী আছেন, যারা তৃণমূল কংগ্রেসের ভোটার আছেন তাদের কাছে, যে দেশ থাকলে তৃণমূল থাকবে, দেশ থাকলে কংগ্রেস থাকবে, দেশ থাকলে বিজেপি সিপিএম থাকবে, কিন্তু দেশের মাটি যদি চলে যায় অন্য কেউ থাকবে না। যে বামপন্থীরা ধর্ম মানেন না, যে বামপন্থীরা ধর্মকে আসীন বলে মনে করেন, যারা প্রতিনিয়ত হিন্দু দেব দেবী সম্পর্কে কুৎসা করেন, সেই বামপন্থী নেতা প্রথম বাংলাদেশে গুলিবিদ্ধ হয়েছেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির একজন নেতা, পশ্চিমবঙ্গের কমরেডরা কিন্তু একবারের জন্য তার নাম উচ্চারণ করেননি, তার জন্য চোখের জল ফেলেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ এনেছিলেন, মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, প্রত্যেকটা মহকুমায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল পরিপূর্ণরূপে তৈরি করা যাবে না। মানুষ জানতেন 40,000 বন্ধ কারখানার দরজার তলা খোলা যাবে না। মানুষ জানতেন সিঙ্গুরের টাটাকে নতুন করে ফিরিয়ে আনা যাবে না। মানুষ জানতেন নন্দীগ্রামে নতুন করে আবার কেমিক্যাল হাব তৈরি করা যাবে না। তাও মানুষ ভোট দিয়েছিলেন, মানুষ ভোট দিয়েছিলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে। মানুষ ভোট দিয়েছিলেন যে 34 বছরের জগদ্দল পাথর বুকের ওপর চেপে বসে মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত করে নিয়েছিল, আজকে তার জন্য মানুষ ভোট দিয়েছিলেন। আমরা লড়াই করেছি সিপিআইএম এর বিরুদ্ধে, ওই রাজঘাটের আনন্দ মালিক, জঙ্গিপুরের কঙ্কা টুডু সিপিএম এর সময় প্রাণ দিয়েছিল 90 দশকের আগে। হুগলি জেলার মানুষ এগিয়ে এসেছিল, প্রতিবাদ করেছে, গণপ্রতিরোধ গড়ে তুলেছিল 90-এর দশকে অনুপ্রবেশের বিরুদ্ধে। আমরা সেদিন বলেছিলাম আপনারা আমাদের ভালোবাসতে পারেন, আপনারা আমাদের ঘৃণা করতে পারেন, আপনারা আমাদের প্রত্যাখ্যান করতে পারেন, কিন্তু আপনারা আমাদের উপেক্ষা করতে পারবেন না। আমাদের তোলা ইস্যু জাতীয় এজেন্ডায় রূপান্তরিত হয়ে যাবে। আজকে সেদিন আমরা মানুষের সঙ্গে ছিলাম। 1% ভোট নিয়ে 1%, 11% পৌঁছেছিল, 11 পেরিয়েছিল, 12-এ পৌঁছেছিল, 32-এ আমরা পৌঁছেছি। আজকে এই হুগলি জেলার মানুষ আমাদের আরামবাগের মতো জায়গা থেকে, খানাকুলের থেকে, গোঘাটের থেকে তারা আমাদের প্রার্থীদের নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছে তাদের প্রতিবাদকে রেজিস্টার। আমাদের বিশ্বাস আছে এই জেলার মানুষের প্রতি, আমরা বিশ্বাস করি এখানকার মানুষ প্রতিবাদ করবেন। সামান্য কিছু মানুষজনকে নিয়ে আমরা সারা রাজ্যব্যাপী শুধুমাত্র প্রতীকী অবস্থান চালাচ্ছি। এই প্রতীকী অবস্থান এখানে থেমে থাকবে না। ভারতীয় জওয়ানরা যে কোনো মূল্যে পাকিস্তানের এই আগ্রাসনকে ভেঙে গুঁড়িয়ে দেবে। নিশ্চিন্তে থাকুন, দেশের সীমানা বাড়বে, আমাদের হারিয়ে যাওয়া জমি ভারতবর্ষে আসবে, ভোটার বাড়বে, আমাদের জনসংখ্যা বাড়বে। ওপার থেকে যারা এপারে এসে দখলদারি করছেন, প্রয়োজনে তাদের ওপার থেকে জমি নিয়ে আসতে হবে। যে বাংলাদেশের ফুটবয় ওই পালখিল্য কথাবার্তা বলছেন ভারতে ঢুকে পড়বো, চিকেন লেগ দখল করবো, আমরা উত্তর পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করে দেব, এগুলো কোনো মূল্যহীন হয়ে যাবে যদি আপনারা সচেতন হন, আপনাদের পরবর্তী প্রজন্মকে সচেতন করেন। দেখুন, বহু মানুষ পূর্ববঙ্গ থেকে এসেছেন, বহু মানুষ শুনেছেন অতীতের কথা, কিন্তু ওখানে একই বৃন্দে দুটি কুসুম চলেনি। হিন্দুরা ওরা মুসলিমকে জিজ্ঞাসা করলেন, এ কথা চলেনি। মিলনের পদযাত্রা করতে করতে, হাতে সম্প্রীতির রাখি করতে করতে 1947 সালের 15ই আগস্ট আমরা হেরে গিয়েছিলাম। আমরা বিধ্বস্ত হয়ে গিয়েছিলাম কূটনৈতিক ব্রিটিশ সাম্রাজ্যবাদী চতুর শয়তানির কাছে। আজকে আবার সেদিন আসুন, সারা দেশে পাকিস্তানি অনুপ্রবেশের চেষ্টা চলে। সমস্ত অনুপ্রবেশকে কোনদিন কোন মিলিটারি দিয়ে, কোন বিএসএফ দিয়ে রুখে দেওয়া যাবে না। পাকিস্তানের সঙ্গে আমাদের 3323 কিলোমিটারের বর্ডার আছে। বাংলাদেশের সঙ্গে আমাদের 4007 কিলোমিটারের বর্ডার আছে।
পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের 2217 কিলোমিটারের বর্ডার আছে। কোন বিএসএফ কে দিয়ে, কোন মিলিটারিকে দিয়ে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব নয়। আজকে জনসচেতনতার প্রয়োজন আছে। আজকে জনসচেতনতা যদি না থাকে, আজকে সামনে ব্যানার্জি কেবিন দেখছেন, ওই ব্যানার্জি কেবিনের ব্যানার্জি বাবুদের নামটাকে পাল্টে দিতে হবে। ঢাকার বিখ্যাত মিষ্টির দোকান শতাব্দী প্রাচীন মরানচন্দ্র ঘোষ এখন ইসলামী সুইট, তার জন্য অপেক্ষা করবেন না রুখে দাঁড়াবেন? আমাদের লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কোন বিশেষ ধর্মের বিরুদ্ধে নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপির কোন কর্মী কোন মন্তব্য করেননি। আমরা নবীকে নিয়ে প্রশ্ন শুনিনি। আমাদের কোন কর্মী পশ্চিমবঙ্গের কোন হিন্দু কোন মসজিদে পাথর ছোঁড়েনি। কেউ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মুসলমানদের উৎখাত করে দেওয়ার কথা বলেনি। কিন্তু আমরা বলছি, এদেশের মাটিতে থাকতে গেলে এদেশের কথা বলতে হবে, ভারতের বহুত্ববাদকে মেনে নিতে হবে। আপনারা মুখে বলবেন রামকৃষ্ণ পরমহংসের কথা, যত মত তত পথের কথা, আর পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল বলবে সব মত এক পথ। সেই পথটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পথ। আপনারা যেখানে অন্ধকারে রাত্রিবেলা চলে যাবেন, সে কামারপুকুরেই চলে যান আর দক্ষিণেশ্বরে চলে যান, রাস্তায় কান পাতলে শুনবেন কান্নার আওয়াজ, টুকরে টুকরে কেউ কাঁদছে, রামকৃষ্ণ কাঁদছে। বলছে কোথায় নিয়ে এলো এরা? এ তো তৃণমূল। এ আমাকে কাঁচে বন্দি করে ডাস্টবিনের উপরে বসিয়ে দিচ্ছে, যার বাড়ির সঙ্গে ঝগড়া সেখানেই দেখবেন রামকৃষ্ণের স্ট্যাচু। গোটা কামারাটি দমদম বড়নগরের এক চিত্র। যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, হয় তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে নেমে প্রতিবাদ করেছে, হয় তাদের বাড়ির সামনে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে দিয়েছে, আর না হলে তার বাড়ির দরজায় গিয়ে একটা রামকৃষ্ণকে বসিয়ে দিয়ে রেখে দিয়েছে। অর্থাৎ যত মত তত পথের রামকৃষ্ণ এখন তৃণমূলের হাতে খাঁচা বন্দী হয়ে গেছে। ওই ভদ্রলোককে খাঁচার ভিতর থেকে বার করে আনতে হবে। আর বার করে আনবার জন্য একটা শক্তিশালী ভূখণ্ডের প্রয়োজন আছে। তৃণমূলকে বিসর্জন না দিয়ে পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী আজকে মুর্শিদাবাদে যাচ্ছেন, আবার সেই কিছু কথা রশ্মি চাঁদ সে আতে নাকি একটা কবিতা উনি শোনাবেন, আবার নজরুলের কথা বলবেন। কিন্তু সমস্ত নজরুল আজকে এখানে পশ্চিমবঙ্গে ভিন্নুল হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আজকে এদের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে, আর তার জন্য সংঘবদ্ধতার প্রয়োজন। এই সংঘবদ্ধতা দলের সংকীর্ণ বিভাজনের ঊর্ধ্বে উঠে করতে হবে। এই সংকীর্ণতা শুধুমাত্র ভোট সর্বোচ্চ রাজনীতির মধ্যে থেকে থাকলে চলবে না, তার বাইরে বেরিয়ে এসে করতে হবে। আমাদের প্রতিষ্ঠা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে, যেই মাটি বহুত্ববাদের মাটি, এই মাটি রাজা রামমোহন রায়ের মাটি, এই মাটি বিদ্যাসাগরের মাটি, এই মাটি রামকৃষ্ণের মাটি। কিন্তু এই মাটিকে যদি রক্ষা করতে হয়, যদি আবার রবীন্দ্রনাথের মতো কোন কবিকে ওই চুচুর পাতাল ঘরে বসে গঙ্গার তীরে কবিতা লিখতে হয়, তার জন্য কিন্তু এখানে একটা অবস্থার প্রয়োজন আছে। যারা ইমামবাড়ার সঙ্গে যুক্ত, যারা ইমামবাড়ার প্রতিনিয়ত যাতায়াত করেন, যে মুসলমান ভাইরা আমার বক্তব্য শুনছেন, আপনারা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন যে আপনাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখবার স্বার্থে আপনারা এই পাকিস্তানিদের চিহ্নিত করে দিন। আজকে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে, কোন বিজেপি শাসিত রাজ্যে নয়, তামিলনাড়ু অবিজেপি শাসিত রাজ্য। মুখ্যমন্ত্রী স্টালিন তিনি আবার সনাতনীকে ধ্বংস করবার কথা বলেছেন। প্রতিনিয়ত তিনি রেড করছেন কোথায়, যেখানে বাঙালি পরিযায়ী শ্রমিককে পুলিশ আসছে, ভেরিফিকেশন করছে, দেখছে না বাংলাদেশি আধার কার্ড সংগ্রহ করেছে, হয় বারাসাত না হলে মধ্যমগ্রাম থেকে। তারপরে তারা বলছে কোন বাঙালি মুসলমানকে এখানে রাখবো না। যাদের বাপ ঠাকুরটা 14 পুরুষের এখানে কবর আছে, আজকে তাদেরও কিন্তু তামিলনাড়ুর সরকার ওখান থেকে সরিয়ে দিচ্ছে। তার জন্য দায়ী কিছুটা হলেও আপনারা যারা পশ্চিমবঙ্গের মাটিতে এই জিহাদিদের সমর্থন করছেন, এই পাথর ছুটছেন।
আপনারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। 12 বছরের ছেলে, 17 বছরের ছেলে, তারা পাথর ছুঁড়ছে, যাদের মাঠে ফুটবল খেলা উচিত, কোন কারণে তাদের রেডিকালাইজেশন সম্ভব হলো? আগের দিন যে মাস্টার মশাইয়ের কাছে কোচিং ক্লাসে পড়েছেন, পরের দিন তলোয়ার হাতে নিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুরে তাদের আক্রমণ করলেন। এ তো আর কাউ একদিনে কেউ শিক্ষা হয়নি। এই যে দিনের পর দিন খারিজি মাদ্রাসায় এই যে শিক্ষা দেওয়া হচ্ছে, এই যে তাদের মনের মধ্যে যে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভারত সম্পর্কে, ভারতীয় মুনি ঋষিদের সম্পর্কে, আজকে তার কারণে এই অবস্থা তৈরি হয়েছে। এর জন্য সকলকে সচেতন হতে হবে। আমাদের এই ধর্ম অবস্থান, এই মাননীয় জেলা শাসকের কাছে একটাই বলার, যে একটু তাড়াতাড়ি রেলের ব্যবস্থাটা করে দিন, মিটিংটা ডাকুন। আপনার নেতৃত্বে বা আপনার মুখ্যমন্ত্রী যিনি আজকে মুর্শিদাবাদে বেড়াতে গিয়েছেন, তার কল্যাণে তো দীর্ঘদিন এই জেলার উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। আপনি তো উত্তরপ্রদেশ থেকে এসেছেন, আপনার তো জন্ম ওখানে, তো আপনি উত্তরপ্রদেশের রাস্তার দিকে তাকান। উত্তরপ্রদেশের হাইওয়েতে আজকে রাত্রিবেলা জেট বিমান নামছে, আজকে একটার পর একটা অত্যাধুনিক বিমান আজকে মিলিটারি মহড়ায় তারা উত্তরপ্রদেশের হাইওয়েতে নামাচ্ছে। আর আপনি সেই উত্তরপ্রদেশের কন্যা হয়ে এখানে এসে যদি আপনি আমাদের ভবাদিঘির সমস্যাটা সমাধান না করতে পারেন, তাহলে কোন ভবাটা করেছে আপনার পরিবর্তন করবে? অন্তত দয়া করে ইতিহাসটা করে দিয়ে যান। আর হুগলি জেলায় বিভিন্ন জায়গায় যেভাবে তৃণমূল কংগ্রেসীরা আজকে কৃষকদের পাটটাকে কেড়ে নিচ্ছে, তার ব্যবস্থা করবেন। জেলা শাসক হিসেবে হুগলি জেলার যে আলু চাষি যারা আছেন, যারা আজকে চরম দুঃস্থ যন্ত্রণার মধ্যে আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভ্রান্ত নীতির কারণে, রাজ্যের মুখ্যমন্ত্রীর এক্সপোর্ট বন্ধ করে দেওয়ার কারণে, রাজ্যের মুখ্যমন্ত্রীর উড়িষ্যায় আলু না যেতে দেওয়ার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, জেলা শাসক হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন, কৃষকদের পাশে দাঁড়াবেন, তাদের পাশে থাকবেন। আর দয়া করে এটা করতে করে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করতে পারবেন না। আফগানিস্তান ভারতের বন্ধু, ইরান ভারতের বন্ধু, সৌদি আরব নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছে, তুরস্ক ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে, ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতবর্ষের খোলা ট্রেড চলেছে। সারা ইসলামিক দুনিয়া যখন ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে, আর ভারত যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসুধৈর্য কুটুম্বকের নিয়ে আপনাদের পাশে রয়েছে, ঠিক এই সময় একটা সন্ত্রাসবাদী রাষ্ট্র, যাকে কোনো দেশ বলা যায় না, যাকে মিলিটারিরা পরিচালিত করে, সেখানে একদিকে বালুচ সড়ক অবর্ণনীয় অত্যাচার চলেছে তাদের উপরে। দুধের দাম হয়ে গেছে 1100 টাকা লিটার, পেট্রোল 900 টাকা লিটার, যাদের খাবার নেই, দুধ নেই, পরিশুদ্ধ পানীয় জল নেই, বিমানের তেল ভরার জন্য সরকারের কাছে তেলের টাকা নেই, যারা বিভিন্ন সময় সিন্ধের উপর অত্যাচার করেছে, নিরপরাধ মুসলমান মানুষদের খুন করেছে সিন্ধু প্রদেশে, যারা নিরপরাধ মানুষকে ভারত সিস্টেমের আন্দোলনকারীদের হেলিকপ্টারে তুলে হেলিকপ্টার থেকে নিচে ফেলে খুন করেছে, এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, এই সন্ত্রাসবাদী রাষ্ট্রের বিরুদ্ধে এবং তাদের চক্রান্তে পশ্চিমবঙ্গের অনুপ্রবেশের বিরুদ্ধে ধর্মমত নির্বিশেষে সবাই গর্জে উঠুন। তাই আমাদের আহ্বান সেই বামপন্থী কর্মীর কাছে, যিনি এখনো জন রিডের 10 দিন দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে একটি অন্ধকার আলোয়, রাতের অন্ধকারে বারবার সেই বিপ্লব আসার কথা ভাবছেন, তার কাছে আমরা আবেদন করছি সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, যারা সিপিএম এর অত্যাচারের বিরুদ্ধে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মিথ্যা মামলায় ফেঁসে গিয়েও এই হুগলির বুকে দাঁড়িয়ে একদিন আন্দোলন করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে, তাদের কাছে এগিয়ে আসুন, চিহ্নিত করুন, ডিটেক্টেড রিপোর্ট পাকিস্তানি চিহ্নিত করুন, জানিয়ে দিন প্রশাসনকে, প্রশাসন না ব্যবস্থা নিলে তারপরে প্রশাসনের উপরে কি করে ব্যবস্থা নিতে হয় সেটা ভারত সরকার জানিয়ে দিয়েছে। গতকাল রাজ্যপাল বলেছেন পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে যায় আমি 356 দ্বারা জারি করার কথা বলবো। আরে বিজেপি ললিপপ নিয়ে রাজনীতি করে না,
বিজেপি কারোর ভরসায় খাল কাটেনি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শহীদ হতে দেব না। আমরা তৃণমূল কংগ্রেস সরকারটাকে শহীদ সরকার বানাতে দেব না। পার্টি নীতিগতভাবে ৩৫৬ দ্বারা প্রয়োগের বিরোধী। আমরা ৩৫৬ জন্য হাতে পায়ে ধরে কারোর কাছে সরকার করতে যাব না। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষই শেষ কথা বলবে। সরকার চলে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। অনিবার্য রাজনৈতিক স্বাভাবিক মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। আমরা বলেছিলাম এই সরকারের বিসর্জন হবে বাবুঘাটে, এই সরকারের বিসর্জন হবে গঙ্গা আরতি করতে করতে। হঠাৎ জগন্নাথ দেব ফিল্ডে ঢুকে পড়েছেন, এখন কোথায় বিসর্জন হবে তার চিন্তা চলছে। কালীঘাটের মা কালী মুখ্যমন্ত্রী পুজো দিলে তবে দর্শনার্থীরা শুরু করেন পয়লা বৈশাখের পুজো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবেশী মা কালী এত পাশে বসে আছেন তিনি, উনি হাত তুলে দিয়েছেন মাথার ওপরে। উনি জিভ বার করেছেন বলে আর তো জিভ বার করতে পারছি না, চোখটাই বন্ধ করে নিলাম তোমাদের কাজকর্ম দেখে। আজকে মা কালী রাগ করেন না তৃণমূল কংগ্রেসকে। তৃণমূল কংগ্রেসের ফাইল, তৃণমূল কংগ্রেসের ব্রিফ ছেড়ে দিয়েছেন কালীঘাটের মা কালী। গিয়েছিলেন জগন্নাথ ধামে, জগন্নাথ দেবের কাছে কত স্লোগান, সেটা নিয়েও বিতর্ক। জগন্নাথ দেব বলেছেন এ কাজ আমার নয়, এ কাজ দুঃসাধ্য, এ কাজ স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নেমে এলে আমি একা শ্রীকৃষ্ণ কিছু করতে পারবো না। তারপরে জগন্নাথ দেবের ইচ্ছা হয়েছে যে বিসর্জন দেওয়া। উনি যখন এসেছেন তখন মুক্তি দেন তো ভগবান, যে মুক্তির পথ আমি খুলে দেবো। ওখান থেকে নাকি ওই দারুণ ব্রহ্ম নিমকাঠ পাঠিয়ে দিয়েছেন এখানে কোন এক মহারাজের হাত দিয়ে। এবার বলছেন কোথায়? এবার বলছেন দীঘায় এসেছে। এবার দীঘায় জগন্নাথ, দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথকে নিয়ে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দেহ করে ২৫০ কোটি টাকা খরচা করে হিটকোকে দিয়ে একটু নামের মধ্যে টেকনিক্যালি বদল করে দিয়ে মন্দির তৈরি করেছেন। জগন্নাথ দেব খুশি, জগন্নাথ দেব প্রসন্ন আছেন, কারণ জগন্নাথ দেব জানেন যে তোমাকে আমি নিয়ে এসেছি এখানে, তুমি আমায় নিয়ে আসনি। আমি নিয়ে এসেছি দীঘায়, আমি নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুরে, আমি তোমায় বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে এসেছি। মমতার বিসর্জন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমরা তারপরেও বলছি পাকিস্তানের প্রশ্নে কোন রাজনীতি নয়। আপনারা মনে করে দেখুন, ইউএনও কনভেনশন ভারতবর্ষকে কে নেতৃত্ব দেবে? সম্পূর্ণ বিজেপির বিপরীত মেরুতে থাকা ফরওয়ার্ড ব্লকের চিত্র বসু উঠে দাঁড়িয়ে বললেন পার্লামেন্টে, যখন আমেরিকার ট্যাসিক সাপোর্ট দিচ্ছে, ইন্টেলিজেন্স সাপোর্ট দিচ্ছে, যে কাশ্মীর প্রসঙ্গকে তুলতে হবে ইউনাইটেড নেশনের কনভেনশনে, ভারতের পাশে কে দাঁড়াতে পারে তা নিয়ে যখন কথা চলছে, তখন তিনি বললেন একমাত্র ব্যক্তি যিনি দেশকে নেতৃত্ব দিতে পারেন তার নাম অটল বিহারী বাজপেয়ী। কে বলছেন? বলছেন আমাদের বিপরীত মেরুতে থাকা বামফ্রন্টের চিত্র বসু। আর সমর্থন করছেন কে? সমর্থন করছে ক্ষমতায় থাকা কংগ্রেসের প্রধানমন্ত্রী। তাই আমরা বলছি এই ইস্যুতে কোনো রাজনীতি নয়, কোন বিভাজন নয়। আমাদের যা করার আমরা পরে করব। আমরা আপনারা এখন মোটামুটি কয়লা খেয়েছেন, আপনারা পাথর খেয়েছেন, মিড ডে মিলের চাল খেয়েছেন, রেশনের ডাল খেয়েছেন, ২৭,০০০ চাকরি খেয়েছেন, ৩২,০০০ চাকরি খেতে চলেছেন, পুলিশের চাকরি খেয়েছেন, নার্সের চাকরি খেয়েছেন। আপনারা তারপরেও বলছি হজম না হয়ে থাকলে পরে দেখা যাবে, কিন্তু দেশকে বাঁচান। এই দেশ বাঁচানোর স্বার্থে সকলে এগিয়ে আসুন। রাজনৈতিক বিভাজন ভুলে পাকিস্তানিদের চিহ্নিত করুন। বাংলার মাটিকে কোন সন্ত্রাসবাদীর ঘাঁটি বানাতে দেবেন না। পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক হতে দেবেন না। 1946 সালের আগের অবস্থা ফিরিয়ে আনবেন না। সুরাবর্তীর অপূর্ণ অসমাপ্ত স্বপ্নকে বাস্তবায়িত হতে দেবেন না। পশ্চিমবঙ্গের মাটিকে দারুল ইসলাম বানাতে দেবেন না।
পশ্চিমবঙ্গের দাওয়াতে ইসলামের তত্ত্বকে বাস্তবায়িত হতে দেবেন না। পশ্চিমবঙ্গকে সংখ্যা দিয়ে দখল করবার স্বপ্নকে সার্থক হতে দেবেন না। পশ্চিমবঙ্গকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আস্থা রাখুন, দেশের প্রধানমন্ত্রীর উপরে ভরসা রাখুন। এ ভারতবর্ষ নতুন ভারতবর্ষ। এই ভারতবর্ষে কেউ সোলজারের মাথা কেটে ফেলে দিয়ে চলে গেলে পিছন থেকে এসে কেউ আপনার আন্তর্জাতিক আইনায় গিয়ে লিখিত ভাবে নিজেদের প্রোটেস্টকে রেজিস্টার করে না। এই সরকার প্রত্যাঘাত করে, এই সরকার এনওসি পার করে ভারতবর্ষের বিভিন্ন ভেতরে ঢুকে থাকা জঙ্গিদের শুধু খুঁজে মারে না, তাদের যারা পাঠিয়েছে তাদের বাড়িকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে আসে। একটু অপেক্ষা করবেন, ধৈর্য হারাবেন না। আপনাদের মনের কথা, আপনাদের বুকের ব্যথা, আজকে জানি আপনারা আছেন, তা নিয়ে আপনারা এখানে থাকুন, আজকে প্রতিবাদ করুন। আমাদেরই এক ভাই বিএসএফ এর জওয়ান, এই মুহূর্তে তিনি পাকিস্তানে আছেন। বিএসএফ এর যিনি প্রধান দলজিৎ সিং, তার সঙ্গে আমার 3 বার কথা হয়েছে। তার বাবার সঙ্গে কথা হয়েছে, ছেলেটির বাবার সঙ্গে, পরিবারের সঙ্গে। তার পরিবার সেখানে পৌঁছে গিয়েছেন। শুধু হুগলি জেলার পক্ষ থেকে আমরা আপনাদের এই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করাতে চাই, তিনি ভালো আছেন, তিনি সুস্থ আছেন, তার উপরে কোনো শারীরিক নির্যাতন হচ্ছে না, তিনি সুরক্ষিত অবস্থায় আছেন। কিন্তু পাকিস্তানের কাছে তিনি বন্দী আছেন। ওরা একজনকে বন্দী করেছে, আমরা আর একটু ওপরের র্যাঙ্ক থেকে আরেকজনকে টেনে নিয়েছি আদর করে নিজেদের কাছে। এরপরে তো কূটনৈতিক চাপানো তো চলবে, একটু ধৈর্য ধরুন, তিনিও ফিরে আসবেন। এই সরকার কাউকে নিরাশ করবে না। আপনার জমি বাড়বে, আপনার ভোটার বাড়বে, আপনার লোকসভায়, রাজ্যসভায় নতুন মানুষদের, ভারতবর্ষের বাইরে থেকে কিছু মানুষদেরও আপনারা দেখতে পাবেন অদূর ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সংঘবদ্ধভাবে থাকবেন এবং এই প্রতিবাদকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ।